জাতীয় সংসদের পবিত্র ফ্লোর, যেখানে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে সত্য এবং গঠনমূলক ভাষণ দেওয়ার কথা, ঠিক সেখানেই কি রচিত হল দেশের ব্যাংকিং খাতের ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর মিথ্যাচার? রাজনীতির অন্ধকার অলিন্দে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এক হাড় হিম করা ষড়যন্ত্রের পদধ্বনি। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে অত্যন্ত দম্ভের সাথে একটি বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন, গত নির্বাচনের আগে ইসলামী ব্যাংকের আরডিএস বা পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে 11,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে এবং এর পুরোটাই নাকি জামায়াতে ইসলামীর লোকজনের পকেটে গেছে, তাও আবার ভোট কেনার জন্য। কিন্তু এই গগনবিদারী দাবির পেছনের আসল সত্যটা কি? এই দাবি খতিয়ে দেখতে গিয়ে ব্যাংকিং খাতের যে ভয়ঙ্কর এবং বিষধর সাপ বেরিয়ে আসছে, তা যে কোনো রাজনৈতিক থ্রিলারকেও হার মানাতে বাধ্য। ইসলামী ব্যাংকের 2020 থেকে 2025 সাল পর্যন্ত আরডিএস ইনভেস্টমেন্টের বার্ষিক প্রতিবেদন অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রীর এই গালগল্প তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ে। ব্যাংকের নিজস্ব এবং অডিটকৃত রিপোর্ট বলছে 2020 সালে আরডিএস ইনভেস্টমেন্ট হয়েছিল সবচেয়ে বেশি, যার পরিমাণ 8,000 কোটি টাকা। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে অনায়াসে বলে দিলেন 11,000 কোটি টাকার কথা। এই যে মিথ্যা তথ্য পরিবেশন, এর পেছনের আসল উদ্দেশ্য কি, সেটা বুঝতে হলে আরেকটু গভীরে যেতে হবে। আপনি যদি অন্যান্য বছরের সাথে তুলনা করেন, তবে দেখবেন 2022-23 অর্থবছরের তুলনায় সাম্প্রতিক বছরে প্রায় 500 কোটি টাকা এবং 2023-24 অর্থবছরের তুলনায় প্রায় 1200 কোটি টাকা বেশি ইনভেস্টমেন্ট হয়েছে। মুদ্রাস্ফীতি, টাকার অবমূল্যায়ন এবং একটি সফল প্রকল্পের স্বাভাবিক সম্প্রসারণের কারণে নিয়মিত ধারা থেকে মাত্র 500 থেকে 700 কোটি টাকা বেশি ঋণ বিতরণ হওয়া ব্যাংকিং খাতে একটি অত্যন্ত স্বাভাবিক বিষয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত সুকৌশলে এই স্বাভাবিক প্রক্রিয়াটিকে ভোট কেনার জন্য ফেরত না দেওয়ার শর্তে দেওয়া ঋণ হিসেবে রংচং মেখে জাতির সামনে উপস্থাপন করেছেন। পুরো হিসেবের সবচেয়ে চমকপ্রদ এবং তাৎপর্যপূর্ণ দিকটি লুকিয়ে আছে ঋণের বকেয়া বা আউটস্ট্যান্ডিং ইনভেস্টমেন্টের হিসাবের ভেতরে। বিষয়টি একটু সহজ করে একটি উদাহরণের মাধ্যমে বোঝানো যাক। ধরুন, আপনি একটি মুদির দোকান চালান এবং এলাকার মানুষদের বাকিতে পণ্য দেন। গত বছর আপনি 10,000 টাকার পণ্য বাকিতে দিয়েছিলেন। বছর শেষে দেখলেন আপনার 2,000 টাকা বাজারে বকেয়া পড়ে আছে। এই বছর আপনি ব্যবসা বড় করলেন, 15,000 টাকার পণ্য বাকিতে দিলেন। কিন্তু বছর শেষে দেখলেন আপনার বকেয়া আটকে আছে মাত্র 100 টাকা। তার মানে কি দাঁড়ালো? আপনি ঋণ বেশি দিয়েছেন ঠিকই, কিন্তু আপনার আদায়ের হার বা রিকাভারি গত বছরের চেয়ে অভূতপূর্বভাবে ভালো হয়েছে। মানুষ আপনার টাকা মেরে দেয়নি, বরং সময় মতো ফেরত দিয়েছে। ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ক্ষেত্রে ঠিক এই একই ঘটনাটাই ঘটেছে। 1995 সালে শুরু হওয়া এই শরিয়া ভিত্তিক ক্ষুদ্র ঋণ কর্মসূচির মূল লক্ষ্যই হল গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে জামানতবিহীন বিনিয়োগ প্রদান করা। ব্যাংকের খাতায় ঋণ বিতরণ হাজার হাজার কোটি টাকা হলেও চলমান বকেয়া বেড়েছে মাত্র 77 কোটি টাকা। এটি ইসলামী ব্যাংকের আরডিএস ইনভেস্টমেন্টের ইতিহাসে সর্বনিম্ন এবং একটি অভাবনীয় সাফল্যের গল্প। ব্যাংকের মূল কাজই হল ঋণ দেওয়া এবং সেই টাকা তুলে নিয়ে আসা। যেখানে 2021-22 অর্থবছরে চলমান বকেয়া ছিল 1005 কোটি টাকা, সেখানে অন্তর্বর্তীকালীন সময়ে 2024-25-এ এসে তা কমে দাঁড়িয়েছে মাত্র 77 কোটি টাকায়। একটু ভেবে দেখুন, এটা কতটা অসাধারণ একটি ঘটনা। বিশেষ করে 2024 সালের অগাস্টের পর থেকে অবিশ্বাস্য দ্রুত গতিতে আরডিএস খাতে বকেয়া কমেছে। এর সোজা এবং নিরেট অর্থ হল, এই 1.5 বছরে যত টাকা ঋণ দেওয়া হয়েছে তার বেশিরভাগই অত্যন্ত সফলভাবে ব্যাংকের ভল্টে ফেরত এসেছে। কেউ টাকা নিয়ে মেরে দেয়নি, ঋণ খেলাফির কোনো বিশাল পাহাড় তৈরি হয়নি। গ্রামের দরিদ্র মানুষগুলো সেই টাকা নিয়ে কাজ করেছে, উপার্জন করেছে এবং নির্ধারিত সময়ে ফেরত দিয়েছে। এটি একটি সফল ও শৃঙ্খল ক্ষুদ্র ঋণ কর্মসূচির সবচেয়ে বড় প্রমাণ। যে প্রকল্পের টাকা নাকি ভোট কেনার জন্য বিলিয়ে দেওয়া হয়েছিল, সেই প্রকল্পের টাকাই আবার এত দ্রুত এবং এত বেশি পরিমাণে ফেরত আসে কিভাবে? ভোট কিনতে তো টাকা ফেরত আসার কথা নয়। এই একটি প্রশ্নের উত্তরেই স্বরাষ্ট্রমন্ত্রীর পুরো বক্তব্যের ভিত্তি মাটিতে মিশে যায়। পুরো সমীকরণটি মেলালে রাজনীতির যে ভয়ঙ্কর নীল নকশাটি বেরিয়ে আসে তা অত্যন্ত পরিষ্কার। সংসদে দাঁড়িয়ে সালাউদ্দিন আহমেদ যা বলেছেন তার সমস্ত কিছুই
হচ্ছে তার নিজের বানানো এক ডার্ক থ্রিলারের চিত্রানাট্য। ইসলামী ব্যাংককে এস আলমের হাতে তুলে দেওয়ার বাহানা হিসেবে তিনি আরডিএস ইনভেস্টমেন্টের অধীনে জামায়াতের ভোট কেনার এই গালগল্প ফেঁদেছেন। বিদেশ থেকে ফিরেই সালাউদ্দিন আহমেদ এস আলমের বিলাসবহুল গাড়ি ব্যবহার করে দেশ জুড়ে চরম সমালোচিত হয়েছিলেন। বিএমপি থেকে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। আর আজ সেই সমালোচনার জবাব তিনি দিচ্ছেন এস আলমের হাতে দেশের সবচেয়ে বড় ব্যাংকটা আবার তুলে দেওয়ার আয়োজন করে। পতিত স্বৈরাচারী শেখ হাসিনারও ডিজিএফআই লাগিয়ে ইসলামী ব্যাংক দখল করে এস আলমের হাতে তুলে দিতে হয়েছিল, কিন্তু সালাউদ্দিন আহমেদদের সেটুকুও লাগছে না। শুধু জামায়াতকে জড়িয়ে সংসদে দাঁড়িয়ে কয়েকটা কাঁচা মিথ্যা কথা বললেই তার কাজ হাসিল হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, বিএনপি এত বেপরোয়া, এত শক্তিশালী এবং ফ্যাসিস্ট আচরণ করার সাহস পাচ্ছে কোথা থেকে? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের বর্তমান রাজনীতির সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক দুর্বলতার মধ্যে। বিএনপি খুব ভালো করেই জানে যে তারা মাঠে যতই জুলুম করুক, দখলবাজি করুক কিংবা ব্যাংকের পর ব্যাংক দখল করুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই জোরালো বা ধ্বংসাত্মক সরকার বিরোধী আন্দোলনে যাবে না। কারণ তাদের মনে একটাই ভয়, একটাই দুঃস্বপ্ন। তারা যদি রাজপথে চরম বিশৃঙ্খলা তৈরি করে বিএনপিকে গদি থেকে টেনে নামায়, তাহলে সেই সুযোগে আওয়ামী লীগ আবার মাঠে ফিরে আসবে। আর আওয়ামী লীগ ফিরে আসা মানেই জামায়াত এবং এনসিপির জন্য আক্ষরিক অর্থেই মৃত্যু পরোয়ানা জারি হওয়া। বিরোধী শিবিরের এই চরম দুর্বল পয়েন্টটিকে বিএনপি অত্যন্ত সুকৌশলে কাজে লাগাচ্ছে। বিএনপি জানে দুনিয়া উল্টে পাল্টে গেলেও জামায়াত আওয়ামী লীগকে ফেরত আনার ঝুঁকি নেবে না। ফলে বিরোধী দলের বিশাল মাঠের শক্তি থাকার পরেও বিএনপি আজ একটি প্রচণ্ড শক্তিশালী এবং কার্যত ধরাছোঁয়ার বাইরে সরকারে পরিণত হয়েছে। অন্যদিকে পরিস্থিতি যদি উল্টো হতো এবং জামায়াত ক্ষমতায় থাকত, তাহলে তাদের সারাক্ষণ এই আশঙ্কায় থাকতে হতো যে বিএনপি যে কোনো মুহূর্তে ক্ষমতার লোভে জামায়াতকে ঠেকাতে আওয়ামী লীগকে ফেরত আনবে। সেই আতঙ্কেই জামায়াত নতজানু থাকত এবং রাষ্ট্রযন্ত্র সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হতো না। জামায়াতের জন্য এটি এখন শাঁকের করাতের মতো এক উভয় সংকট, যেখান থেকে বের হওয়ার কোনো সহজ পথ নেই। সবশেষে একটি চরম সত্য কথা বলা প্রয়োজন। জামায়াতে ইসলামী সম্পূর্ণ শূন্য থেকে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছিল, যার নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। হ্যাঁ, লোক নিয়োগের ক্ষেত্রে হয়তো তারা নিজেদের দলীয় লোককে প্রাধান্য দিয়েছিল, কিন্তু সেই মানুষগুলো তাদের সততা, মেধা এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে ব্যাংকটিকে দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে আস্থার ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। দেশি বিদেশি মানুষের এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের এত অটুট বিশ্বাস তারা অর্জন করেছে যে রেমিটেন্স আহরণের ক্ষেত্রে আজ তাদের ধারের কাছেও অন্য কোনো ব্যাংক নেই। লক্ষ লক্ষ সাধারণ মানুষের সঞ্চয়, কোটি কোটি প্রবাসীর কষ্টার্জিত উপার্জন এই ব্যাংকের উপর ভিত্তি করে দেশে আসে। এই বিশাল আস্থার ভার বহন করার দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ সেটা যারা ব্যাংকটি দখল করতে চাইছেন তারা হয়তো বুঝতেও চান না বা বুঝলেও পরোয়া করেন না। আর এই কারণেই হয়তো অন্যান্য ব্যাংক মালিকরা চাইছেন ইসলামী ব্যাংক চিরতরে দুর্বল হয়ে যাক বা বন্ধ হয়ে যাক। তাহলে পতিত স্বৈরাচারী শেখ হাসিনার মতো অন্যের সাজানো বাগান, অন্যের তিল তিল করে গড়া প্রতিষ্ঠান নিয়ে টানাটানি করার এই জঘন্য মানসিকতার শেষ কোথায়? বর্তমান ক্ষমতাসীনদের যদি সত্যিই নিজেদের লোকের কর্মসংস্থান করার এতই ইচ্ছা থাকে এবং দলের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করার এতই আগ্রহ থাকে, তাহলে অন্যের ব্যাংকে ভাগ বসানোর চেষ্টা না করে নিজেরা একটা ব্যাংক খুলুন। সেই ব্যাংকের নাম দিন জাতীয়তাবাদী ইসলামী ব্যাংক। সেখানে নিয়োগ দিন আপনাদের সেই সব লাখ লাখ অনলাইন যোদ্ধাদের, যারা সারাদিন এত কর্মতৎপর যে জামায়াত শিবিরকে নিয়ে কোনো স্ক্যান্ডাল বা খবর শেয়ার দিতে এক সেকেন্ডও মিস দেন না। সেই ব্যাংকের মালিক আপনারা নিজেদের পছন্দের মানুষদের বানিয়ে দিন। ম্যানেজার হিসেবে ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতা নেত্রীদের সেখানে নিয়োগ দিন। আপনাদের এই বিশাল এবং নিবেদিত প্রাণ কর্মীদের শ্রম যথাযথভাবে কাজে লাগিয়ে জাতীয়তাবাদী ইসলামী ব্যাংককে দেশে এবং বিদেশে উন্নত মর্যাদায় প্রতিষ্ঠা করে দেখান। অযথা পতিত স্বৈরাচারী শেখ হাসিনার মতো অন্যের প্রতিষ্ঠান, অন্যের ঘামের ফসল নিয়ে টানাটানি করে দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। ব্যাংক দখল আর মিথ্যাচারের এই রাজনীতি হয়তো সাময়িক তৃপ্তি দেয়, ক্ষণিকের জন্য ক্ষমতার মসনদ মজবুত মনে হয়, কিন্তু দিন শেষে এই পথ পুরো রাষ্ট্রের কফিনে শেষ পেরেকটি ঠোকার কাজ করে। একটি দেশের অর্থনীতির মেরুদণ্ড হলো তার ব্যাংকিং খাত। সেই মেরুদণ্ডে যখন পলিটিক্যাল হাতিয়ার দিয়ে আঘাত করা হয়, তখন ক্ষতিটা শুধু একটি ব্যাংকের হয় না, ক্ষতিটা হয় পুরো জাতির। সেই ক্ষতির বোঝা শেষ পর্যন্ত বহন করতে হয় সাধারণ মানুষকেই, যারা এই রাজনৈতিক খেলার মাঠে নিসর্গ গুটি হয়ে থাকেন।